শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম রাব্বি। প্রথম রোজায় ইফতার বাজার দুপুর থেকেই ছিল জমজমাট। বাইরে থেকে পরিবারের জন্য ইফতার সংগ্রহ করেছেন রাজধানীর অনেকেই। রমজানের প্রথম দিনেই বাহারি ইফতারের সমাহার বসে পুরান ঢাকার চকবাজারে। 400 বছর ধরে বাঙালির রসনা বিলাসের অন্যতম কেন্দ্র ইফতারের এই বাজার। রমজানের প্রথম দিনেই দেখা যায় রাজধানীর ঐতিহ্যবাহী চকবাজার যেন ফিরে পায় তার চিরচেনা প্রাণ চাঞ্চল্য। ইফতারের নানা আয়োজন আর রঙিন খাবারের পসরা নিয়ে সরগরম পুরো এলাকা। কাবাব, জিলাপি, বেগুনি, আলুর চপ সহ নানা মুখরোচক আইটেম কিনতে ভিড় করেন রোজাদাররা। বিক্রেতারা বলছেন, প্রথম রোজাতেই ক্রেতাদের চাপ বেড়েছে। 100 বছরের ঐতিহ্য ধরে রেখে প্রতি রমজানেই চকবাজার হয়ে ওঠে ঢাকার ইফতার সংস্কৃতির অন্যতম কেন্দ্র। কোয়েল পাখি আছে, মুরগির তান্দুরি আছে, মুরগির রোস্ট আছে। আমার দোকানের আকর্ষণীয় হলো গিয়ে রাজাহাঁস আছে। চকবাজারের সেরা এবং চকবাজারের ওয়ান পিস শুধু এখানেই পাবেন। এটা হলো রাজাহাঁস। পেস্তা বাদাম, কাঠবাদাম এগুলো আফগানিস্তানতে আনা হয়েছে। এখন এটা দিয়ে কি তৈরি হয়েছে? শরবত তৈরি হয়েছে, মালাই ফালুদা তৈরি হয়েছে, জামাই জর্দা তৈরি হয়েছে। সারা বাংলাদেশে আমি যতগুলো ঘুগনি বিক্রি করবো কেউ বিক্রি করতে পারবে না। এক বস্তা প্রতিদিন। তেমন আমি সারা এশিয়ার চ্যালেঞ্জ আছে। আমার পূর্বপুরুষ, আমার দাদারা বাবারা এখান থেকে নিচ্ছেন, আমার দাদিরা বসে থাকতেন ইফতারির জন্য। ঠিক একইভাবে আমার ঘরের বউ বসে থাকে। ঈদের আগেই চালু হচ্ছে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আপাতত পাইলট প্রকল্প আকারে হতদরিদ্র কর্মহীন নারীরা পাবেন এই সুবিধা। পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আসবেন প্রতিটি পরিবারের একজন করে নারী। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দুপুরে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের আরেকটি বৈঠকে আগামী মে মাসে 1 কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্ত হয়। বিএনপি প্রতিশ্রুত খাল খনন কর্মসূচিও দ্রুত শুরু করার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। প্রায় 2.5 বছর আগের পরিকল্পনা, নির্বাচনী ইস্তেহার এবং বিভিন্ন জনসভায় কেন এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, এই কার্ডের কার্যকারিতা এবং সুবিধাই বাকি তা তুলে ধরেছিলেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই এই ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তারেক রহমান। সিদ্ধান্ত হয় ঈদের আগেই পাইলট প্রকল্প আকারে চালু করা হবে এটি। আমরা ক্যাশ টাকা কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে, এ নিয়ে আমরা বোধহয় 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র, যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো। বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। ফ্যামিলি কার্ড বিতরণে থাকবে না রাজনৈতিক বিবেচনা। এনআইডি কার্ড অনুযায়ী সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে যাবে এই কার্ড। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে কত টাকা দেয়া হবে তা ঠিক করবে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপকমিটি। ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না। সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট মানে আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব। ফ্যামিলি কার্ডের পাশাপাশি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয়ভাবে নদী, খাল, জলাধার খনন পুনর্খননের কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতেও হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বন ও পরিবেশ মন্ত্রী জানান, মে মাস থেকেই শুরু হবে বৃক্ষরোপণ। সিদ্ধান্ত হয় বছরে 1 কোটি গাছ লাগানোর। মে মাসে আমাদের শুরু হবে। চারা কোথায় পাওয়া যাবে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্টে কত আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে কত আছে, এছাড়াও প্রাইভেট সেক্টরে যদি পাওয়া যায় কত হবে, সব মিলাই এবছর আমরা কত বৃক্ষরোপণ করতে পারবো। তবে টার্গেট আমাদের 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। নদী, খাল, জলাধার খননের কাজও শুরু হবে দ্রুতই। কত কিলোমিটার খাল খনন হবে তা ঠিক করবে স্থানীয় সরকার এবং পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট 4 মন্ত্রণালয়। 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো, এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে
যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। এদিকে প্রশাসনের গতি বাড়াতে এখন থেকে সরকারি ছুটির দিন শনিবারেও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানরা। সকাল 9টার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় তার সঙ্গে দেখা করতে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকগণ পৃথকভাবে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দর্শক, কিছুক্ষণ আগেই প্রথম রোজায় ইফতার সম্পন্ন করেছেন মুসলমানরা। এ বিষয়ে আরো জানাতে জাতীয় মসজিদ রাজধানীর বাইতুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, প্রথম রোজার ইফতার তো কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে। বাইতুল মোকাররম মসজিদে ইফতার আয়োজন কেমন দেখলেন? মুসল্লিরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রাব্বি, ভিন্ন রকম এক আয়োজন ছিল রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে। এই মসজিদে একেবারে ইফতারের ঠিক আগে কিন্তু আমরা দেখেছি যে কাতারে কাতারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ঠিক এই বাইতুল মোকাররম মসজিদের ভেতরে এসে ইফতার আয়োজন সম্পন্ন করেন। মূলত সারাদিন সিয়াম সাধনার পর তারা যেই সবাই মিলে, সব শ্রেণী পেশার মানুষরা মিলে যেন সৌহার্দ্যপূর্ণ একটি সময় পার করতে পারে, সেজন্যই মূলত এই জায়গাটিতে ইফতারের আয়োজন করা হয়েছে। মূলত ইসলামী ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ইফতারের আয়োজনটি করা হয়। এবং আপনারা শুনতেই পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু মাগরিবের যে নামাজ, সেই নামাজের একামত দেয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের নামাজ শুরু হয়ে যাবে মসজিদে। এবং তার আগে আমরা দেখেছিলাম যে সারাদিনের সিয়াম সাধনার পর যখন মাগরিবের আজান হলো, তখনই কিন্তু মুসল্লিরা খেজুর এবং পানির মাধ্যমে তাদের যে প্রথম রোজা, সেই রোজার যে ইফতার সেটি তারা গ্রহণ করেন। এবং তারপর পরে যে মাগরিবের সালাত আদায়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি তারা সম্পন্ন করছেন। এরই মধ্যে আমরা দেখছি যে সারাদিন ব্যাপী যে রমজান শেষে মুসল্লিরা কিন্তু দেশবাসী। সহকর্মী রেদওয়ান আহমেদ বাইতুল মোকাররম মসজিদ থেকে জানাচ্ছিলেন ইফতার আয়োজনের সবশেষ খবর। জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই বাংলাদেশকে এখন ভিন্নভাবে দেখতে হবে বহির্বিশ্বকে। প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেই এই বার্তা স্পষ্ট করে প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, মেরুদণ্ড শক্ত এবং বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করেই পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। জানান, বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা পুনরায় চালুর বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শামা ওবায়দ জানান, ভারতসহ অনেক দেশের সাথেই সম্পর্কে চ্যালেঞ্জ থাকলেও তা কাটিয়ে উঠবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শপথের পর বৃহস্পতিবার সকালে প্রথম মন্ত্রণালয়ে আসলেন সাবেক এই কূটনীতিক। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সরাসরি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি। সকালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব সহ সিনিয়র কর্মকর্তারা। এর পরপরই মন্ত্রণালয়ে আসেন দেশের প্রথম নারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাকেও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায় মন্ত্রণালয়। প্রথম দিনেই মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক সেরেছেন মন্ত্রী প্রতিমন্ত্রী। বোঝার চেষ্টা করেছেন মন্ত্রণালয়ের কার্যক্রম, দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা। প্রতিমন্ত্রী জানান, বদলে যাওয়া বাংলাদেশকে আগের মতো করে দেখার সুযোগ নেই আর। সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি। মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত সহ নানা ইস্যুতে টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। জটিলতা আছে কূটনীতির আরও অনেক ক্ষেত্রেও। সেসব কাটিয়ে ওঠার চেষ্টার কথা জানান প্রতিমন্ত্রী। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। আসে বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে ভিসা স্বাভাবিক করার প্রসঙ্গ। অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি। আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরও সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।
গঙ্গা চুক্তির মেয়াদ শেষের পথে গাজায় সৈন্য পাঠাতে বিদায়ী সরকারের উদ্যোগ, এসব ইস্যুতে নতুন সরকার কি করবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। তো অবশ্যই এগুলো আলোচনা হবে, আপনাদের অপেক্ষা করতে হবে, সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলো অবশ্যই আসবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, একদিন এতিমদের মধ্য থেকেও কেউ প্রধানমন্ত্রী হবেন, সেই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। রাজধানীর মিরপুর 13 নম্বরে এতিমদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করে, দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে, দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, মানুষকে কষ্ট দিয়ে অন্যায় অপরাধ করে, দুর্নীতি করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন, তাদের ঠিকানা হবে ভিন্ন। এই লোকগুলাকে ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। সেখানকার পাহারাদার ফেরেশতা জিজ্ঞেস করবেন, কেন আজকে এখানে এসেছো কেন? গণভোট যদি বাতিল হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই সরকারের বৈধতাও থাকবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। রাজধানীর রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। এতে কথা বলেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় নেতা চিফ হুইপ নাহিদ ইসলাম। সমৃদ্ধ গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে, তারপরও দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে। একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ তারা নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে, এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায়, ফলে এই সময় সরকারেরও বৈধতা থাকবে না। নতুন সরকারের মন্ত্রিসভা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি। এই মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধ করতে পারবে বলেও মনে করেন না তিনি। এই মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে। অনেকে নির্বাচিত হয়ে, অনেকে টেকনোক্রেট কোটায় তারা স্থান পেয়েছে। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এখন যিনি তিনি বিএনপির এই মন্ত্রিসভায় স্থান পায়, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। নতুন সরকারের সাথে কাজ করতে চান জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কোনো ধরনের সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ী যাতে এবারে এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সাধারণ মানুষের হাতের নাগালেই থাকে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সহিংসতার সংখ্যা থাকলেও দেশে নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। বিজয়ী ও পরাজিত নেতাদের সাক্ষাতে সৌহার্দ্যের বার্তা মিললেও সংস্কার পরিষদের শপথ ঘিরে তৈরি হয়েছে নতুন সংখ্যা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজনের সংবাদ সম্মেলনে উঠে এলো এমনই পর্যবেক্ষণ। প্রার্থীদের ভূমিকা, আর্থিক অবস্থা ও সুশাসনের প্রত্যাশা নিয়ে সংগঠনটির বিশ্লেষণে বলা হয়, 297 জন নির্বাচিত এমপির মধ্যে 180 জনই ব্যবসায়ী। উপাত্তে জানানো হয় 47.81% প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। এদের মধ্যে 33 জন স্বল্প আয়ের, অন্যদিকে 43 জনের বার্ষিক আয় কোটি টাকার বেশি। শীর্ষ 10 উপার্জনকারী 9 জনই বিএনপি থেকে নির্বাচিত বলে জানানো হয়। একই সঙ্গে শীর্ষ ঋণ গ্রহীতা এবং আয়কর প্রদানে প্রথম 10 জনও দলটির বলে উল্লেখ করা হয়। যে এই নির্বাচনটা ব্যাপক সহিংসতাপূর্ণ হতে পারে, কেননা বাইরে অস্ত্রের ছড়াছড়ি, এরকম নিউজ আসছিল, বাইরে সন্ত্রাসীরা আছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে, এগুলো নিয়ে শঙ্কা ছিল। তবে এই যেভাবে নির্বাচনটা হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ এবং সকল। শিক্ষা মন্ত্রণালয়ে আর কোনো দুর্নীতি হবে না। শিক্ষক নিয়োগ বদলি প্রক্রিয়া একটি সিস্টেমে আনা হবে, বন্ধ করা হবে বদলি বাণিজ্য, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হবে। শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, কারি ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। শিক্ষাকে খরচের খাত বা হিসাবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানে জানান, এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে রমজান জুড়ে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে, জানান তিনি। এতে ডিমের ডজন মিলছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা এবং 1 কেজি গরুর মাংস 650 টাকায় পাওয়া যাচ্ছে। প্রতিমন্ত্রীর প্রত্যাশা, এই উদ্যোগের ফলে বাজারেও নিত্যপণ্যের দাম কমবে। সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। আগামী 180 দিনের পরিকল্পনায় সড়কের শৃঙ্খলা ফেরানো প্রধান কাজ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, গতবারের প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমেই এবার ঈদে মানুষের যাত্রায় স্বস্তি ফেরানো হবে। পাশাপাশি আরও কিছু করা যায় কিনা সে বিষয়েও কাজ করছে মন্ত্রণালয়। এ সময় তিনি বলেন, মেট্রো রেলের কাজ শুরু হয়েছে, তা দ্রুত গতিতে চলবে। মন্ত্রী বলেন, অটোরিকশা বন্ধে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে 2 সিটি কর্পোরেশনকে কাজে লাগিয়ে যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করা হবে। ইঞ্জিন আসলে বগি আসলে ধরেন ইঞ্জিন নেই, এরকম একটা সমন্বয়হীনতা। তো সেটাকে একটু কম্প্যাক্টলি করা। আর হচ্ছে চিটাগাং থেকে ঢাকার দূরত্ব কি ঠিক আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে কিভাবে এটা করা যায়। তারপর প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর যে সমস্ত টিকিট কেটে মানুষ যাত্রী সেবা পাচ্ছে না, সেইগুলি কিভাবে ম্যানেজ করা যায় সেগুলি প্রধানমন্ত্রী নিজে এগুলি বলেছেন। উনি রেলটার উপর খুব গুরুত্ব দিয়েছেন। অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে ধীরে চলো নীতিতে এগোতে হবে। বড় কোনো পরিবর্তন আনা যাবে না চলতি অর্থবছরে। মনোযোগ দিতে হবে বাজেট সংশোধনে। নতুন সরকারকে এমন সংযমের অর্থনীতি পরিচালনার আহ্বান জানায় নাগরিক প্ল্যাটফর্ম। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হবে আর্থিক সীমাবদ্ধতা। একই সাথে খতিয়ে দেখতে হবে বিদায়ী সরকারের করা বিভিন্ন চুক্তির শর্ত। সংখ্যাগরিষ্ঠ সদস্যের অর্থনীতির গত 18 বছরের বোঝা উত্তরাধিকার সূত্রে পেল বিএনপি সরকার। এর মাঝে দেশি বিদেশি ঋণ প্রায় 23 লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে রেকর্ড হারে। ব্যাংকে কয়েক লাখ কোটি টাকার খেলাপি ঋণ। টাকা ছাপিয়ে অর্থনীতি সামাল দিতে হয়েছে অন্তর্বর্তী সরকারকেও। অনেক সময় দিতে হয়েছে। নাগরিক প্ল্যাটফর্ম বলছে, সরকারকে স্প্রিন্ট না ম্যারাথন দৌড়াতে হবে। যে কোনো সিদ্ধান্ত নিতে হবে পরের অর্থ বছরে। কেননা উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতিকে বিপদে ফেলেছে। বিনিয়োগে এগিয়ে আসছে না বেসরকারি খাত। রাজস্ব ব্যয় দিয়ে সরকারের পরিচালনার খরচ মেটানো কঠিন হয়ে পড়ছে। সকালে নতুন সরকারের সূচনা বিন্দু শীর্ষক আলোচনায় এসব পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থনীতিবিদরা। এখন একটা ছোট কাট হলেও আমাদের যে নীতি সুদের ধার আছে এটা করা দরকার, এটা করতে হবে। আমাদের নতুন সরকার আসার পরে বৈদেশিক অনেক বিনিয়োগের যেমন সুযোগ আছে, তার থেকেও বড় বিষয় আমার দেশীয় বিনিয়োগকারীদেরকে একটা ইন্ডিকেশন দিতে হবে যে আমার বিনিয়োগ পরিস্থিতির ভিতরে এটা আসা উচিত। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে, কিস্তি পরিশোধে বিদেশি ঋণের চাপ সামনে আরও বাড়বে। কর জিডিপি অনুপাত 15% না গেলে প্রতিশ্রুতি বাস্তবায়ন ঝুঁকিতে পড়বে। জোরদার করতে হবে দেশীয়, আঞ্চলিক ও উপ আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক। বাংলাদেশ, নেপাল এবং লাও পিডিআর এই 3টা দেশ
24 নভেম্বর 2026 সালে এলডিসি থেকে উত্তোলন করতে হবে। এখন আমরা যদি ডেফার করতে চাই এটা জাতিসংঘে ভোটাভুটিতে যাবে। সো এইখানে একটা আন্তর্জাতিক যে আমাদের বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদের সমর্থন এটা লাগবে। সেখানে 50% প্লাস 1 কান্ট্রির সাপোর্ট লাগবে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখনই সরকারকে জনতুষ্টি নিয়ে ভাবলে চলবে না, বরং ময়নাতদন্ত করতে হবে আগের সরকারের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের। আইনের শাসনের কথা বলেছেন নতুন সরকার, প্রধানমন্ত্রী বলেছেন নতুন প্রধানমন্ত্রী আমাদের, ওনার আর্থিক ব্যবস্থাপনার আইনের শাসনের জায়গাটা হলো এই বাজেট ব্যবস্থাপনার যে 2009 সালের আইন, যেটাকে কোনো সরকার কোনোদিন সম্মান করেনি, ব্যবস্থা প্রয়োগ করেনি। সেটার অধীনে কি হবে? সেটার অধীনে আয় ব্যয় স্বচ্ছতা আসবে। বিগত সরকার থেকে নতুন সরকারের কাজের রূপান্তর সহজ করতে আলাদা ট্রানজিশন টিম করার পরামর্শ নাগরিক প্ল্যাটফর্মের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকার পরিবর্তন হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার বিচার নিজস্ব গতিতেই চলবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এসময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের পাশাপাশি বিচার কার্যক্রম বাধাগ্রস্ত না করতে বিএনপির আহ্বান জানান। 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর জুলাই হত্যাযোগ্য আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত শেখ হাসিনা অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে 3টি মামলার রায় হয়েছে। রায়ের দ্বারপ্রান্তে আরও কয়েকটি মামলা। সব মিলিয়ে 457 জন আসামির বিচার চলছে 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসে বিএনপি সরকার। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, বিচার নিয়ে ইতিবাচক বর্তমান সরকারও। যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার খোঁজ নিতে আসেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। পরে সরকারকে আহ্বান জানান দ্রুত শেখ হাসিনা সহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের ও বিচারের মুখোমুখি করার। শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না হয়, বরং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকার হিসেবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন মিরপুর এলাকায় শহীদ আকরাম খান রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। এছাড়া র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 25 ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল 1। এছাড়া গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি 2 মার্চ ধার্য করেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্রিকেট বোর্ডের নেই নিজস্ব মাঠ, এমনকি পুরো দেশে নেই কোনো পেশাদার উইকেট। এখনও ঘরোয়া লিগ হয় ম্যাটে, অথচ প্রথম বিশ্বকাপে অংশ নিয়েই পেয়েছে একটি জয়। ইংল্যান্ডকে ঘাম ছুটিয়ে আদায় করে নিয়েছে ক্রিকেট বিশ্বের সমীহ। বলছি ইতালি ক্রিকেট দলের কথা। ইতালির ক্রিকেট নিয়ে কলম্বো থেকে সহকর্মী হাসিনুর রহমানের রিপোর্ট। 20 দল নিয়ে ইতিহাসে প্রথমবার হচ্ছে টি-20 বিশ্বকাপ, যেখানে অংশ নিচ্ছে 9টি সহযোগী দেশ, যার মধ্যে ইতালি একেবারেই নবীন দল। কিন্তু বিশ্বকাপের প্রথম আসরেই ইতালি দেখিয়েছে সম্ভাবনা। গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে নেপালের বিপক্ষে পেয়েছে জয়। মাইটি ইংল্যান্ডেরও ঘাম ছুটিয়ে সমীহ আদায় করে নিয়েছে ইতালি। আপনি জেনে হয়তো অবাক হবেন, ইতালির নেই নিজস্ব কোনো মাঠ, সেই সাথে দেশটিতে নেই পূর্ণাঙ্গ ক্রিকেট উইকেট। সোজা কথায় কাদামাটির কোনো পিচ নেই ইতালিতে।
দেশটির ঘরোয়া লিগ হয় ম্যাটে, সেই সাথে অনুশীলনের জন্য আছে ইনডোর সুবিধা। তাই তো ইতালি তাদের দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলে থাকে ইংল্যান্ড আয়ারল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলোতে। এখন প্রশ্ন উঠতে পারে, এত কম সুযোগ সুবিধা নিয়ে কিভাবে বিশ্বকাপে ভালো করছে ইতালি? কারণ ইতালি দলের অধিকাংশ ক্রিকেটারই দ্বৈত নাগরিক, যাদের মধ্যে অনেকেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট খেলেন নিয়মিত। ইতালির স্পিন অলরাউন্ডার বেঞ্জামিন মানেত্তি বিগ ব্যাশে পরিচিত মুখ। সিডনি সিক্সার্স আর অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে নিয়মিত দেখা যায় তাকে। তরুণ পেসার টমাস ড্রাকা এবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক। বিগ ব্যাশের ড্রাফটে তিনি 2024-25 মৌসুমে দল পেয়েছিলেন, তবে এই পেসার নিয়মিত খেলেন অজিদের দ্বিতীয় স্তরের ঘরোয়া লিগে। আরেক ক্রিকেটার হ্যারি মানেত্তিও খেলেন অস্ট্রেলিয়ায়। তিনি বিগ ব্যাশের মূল স্কোয়াডের নিয়মিত নন, তবে সিডনি থান্ডার সহ বিভিন্ন স্টেট লেভেলের ক্রিকেটের সাথে যুক্ত। তার সতীর্থ জে স্মার্টও নিয়মিত খেলেন একই ধরনের অস্ট্রেলিয়ার টুর্নামেন্টে। ইতালি অধিনায়ক ওয়েন ম্যাটসন ইংলিশ কাউন্টি ক্রিকেটের একজন কিংবদন্তি। ডার্বিশায়ারের হয়ে সব ধরনের ফরম্যাট মিলে 15,000-এর বেশি রান করেছেন তিনি। এছাড়াও ইতালির পেসার গ্রান্ট স্টুয়ার্ট নিয়মিত খেলেন কেন্টের হয়ে। ব্যাটার মার্কাস ক্যাম্পোপিয়ানো কাউন্টির নিয়মিত মুখ। এই টপ অর্ডার ব্যাটার সারের সেকেন্ড 11-এর সদস্য। এছাড়াও দলটির কিছু খেলোয়াড় বিচিত্র সব পেশার সাথেও জড়িত। দলের অন্যতম প্রধান বোলার ক্রিশান কালুগামাগে ইতালির লুকাতে একজন পিৎজা মেকার হিসেবে কাজ করেন। আরেক পেসার জসপ্রীত সিং ইংল্যান্ডে ক্যাপ চালিয়েছেন অতীতে। মজার বিষয় হলো, ইতালির দলে একসাথে আছেন দুই জোড়া ভাই, হ্যারি মানেত্তি আর বেঞ্জামিন মানেত্তি সহোদর। সেই সাথে অ্যান্টনি ও জাস্টিন মস্কাও আপন দুই ভাই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। পবিত্র রমজানে সুস্থ থাকতে ইফতার ও সেহরিতে সঠিক খাদ্য নির্বাচন সহ ভাজাপোড়া পরিহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সকালে মহাখালীতে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সভায় বক্তারা বলেন, ইফতারে অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্যাস্ট্রিক ও হজমের জটিলতা বাড়ায়। এর পরিবর্তে পর্যাপ্ত পানি, ফল, খেজুর ও স্যুপ দিয়ে ইফতার করার পরামর্শ দেন তারা। এছাড়া সেহরিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, চর্বিবিহীন আমিষ ও সবজি গ্রহণের ওপর জোর দেওয়ার কথা বলেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার AKM মোহসেন এবং পরিচালনা করেন মহাসচিব অধ্যাপক ডাক্তার দেওয়ান সাইফুদ্দিন আহমেদ। দর্শক, এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।